কালীপ্রসন্ন মুখার্জি হচ্ছে বিভূতিভূষণ শ্বশুর মশাই। আচ্ছা, ওনার যে বাড়ি এটা, প্লাস আমার বসিরহাটেও বাড়ি আছে। উনি আছে বসিরহাট কোর্টের মোক্তার ছিলেন। হ্যাঁ, ওনার বড় মেয়ের সাথে গৌরী দেবীর সাথে বিভূতিভূষণের বিবাহ হয়েছিল। হ্যাঁ, প্রলয় মুখার্জি। হ্যাঁ, এইটা মানে এই গ্রামটা মানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে। এই গ্রামের নাম পানিতর। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কায়স্থ ব্রাহ্মণ পাড়া। পানিতর কায়স্থ ব্রাহ্মণ পাড়া। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখন, এটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম পক্ষের স্ত্রী গৌরী দেবী, ওনারই বাড়ি। ভ্যাবলা রেল স্টেশনের পাশ দিয়ে আমরা এগিয়ে চলেছি। আজ 23শে অক্টোবর 2023, দুর্গাপূজার মহানবমীর দিন। এই ট্রেন লাইন আমরা যেদিকে যাচ্ছি ওই দিকে বসিরহাট স্টেশন হয়ে হাসনাবাদ স্টেশন পর্যন্ত গেছে। শান্তনু বসুর মোটরসাইকেলে চেপে আমি আর শরীফুল আমরা তিনজনে চলেছি বাংলাদেশ সীমানার কাছে পানিতর গ্রামে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও শ্বশুরবাড়ি ঘুরে দেখতে। রেল লাইনের ধার দিয়ে গিয়ে বসিরহাট শহরের মধ্যে দিয়ে আমরা পৌঁছালাম বসিরহাট ইটিন্ডা রোডে। দেখতে পাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর হাইটটা তো অল্প না, পার্কে ঢুকে দেখতে হবে। ইটিন্ডা রোডের থেকে ইছামতি নদীর সেতু পার হয়ে আমরা ধরলাম গুগলের মানচিত্র অনুসারে পুরানো সাতক্ষীরা রোড। এই রাস্তাটি গেছে ঘোজাডাঙ্গা বাংলাদেশ সীমানা পর্যন্ত। চলো भैया, आगे থেকে ডান আগে থেকে ডাইনে ওই তো গাড়িগুলো বেরোচ্ছে না। কিন্তু এর আগেই আমরা ইটিন্ডা কোলবাড়ি বাজারের কাছ থেকে পানিতর গ্রামে প্রবেশ করলাম। খুব কাছেই কিন্তু বাংলাদেশ সীমানা।
এবারে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কিছু কথা বলে নেওয়া যাক। 1894 সালের 12ই সেপ্টেম্বর বাংলা 1301 সালের 28শে ভাদ্র কল্যাণী ঘোষপাড়ার কাছে মুরতিপুর গ্রামে মামার বাড়িতে শ্রেষ্ঠ কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম। তার শৈশবের বাড়ি ছিল পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার ব্যারাকপুরে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাবা মহানন্দ বন্দ্যোপাধ্যায় বনগাঁ উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করার পরে কাশী থেকে সংস্কৃত ও হিন্দু পুরাণে শাস্ত্রী উপাধি পেয়েছিলেন। তিনি গ্রামে গ্রামে কথকতা করে সংসার নির্বাহ করতেন। তার প্রথম স্ত্রী হেমাঙ্গিনী নিঃসন্তান ছিলেন। দ্বিতীয় স্ত্রী মৃণালিনী দেবীর 5 সন্তানের মধ্যে বিভূতিভূষণ জ্যেষ্ঠ। কত দূরে ইছামতির ধারে তিতলা বাড়ির ওপরের ঘর, সেখানে কি যেন আছে। গৌরীর সাথে বিবাহ পানিতরে এই প্রসঙ্গে এটি লেখা। বিএ ক্লাসের প্রথম বর্ষে পড়ার সময় বসিরহাটের মোক্তার কালীভূষণ মুখোপাধ্যায়ের 14 বছরের কন্যা গৌরীর সঙ্গে বিভূতিভূষণের বিয়ে হয়। দিনটি ছিল 1917 সালের 15ই আগস্ট। পরের বছর জুলাই মাসে বিএ পরীক্ষা শেষ হয়ে যাবার পর বিভূতিভূষণ কিশোরী স্ত্রীকে নিয়ে ব্যারাকপুরে তার পিতৃপুরুষের বাড়িতে বসবাস শুরু করেন। কিন্তু প্রথম দাম্পত্য খুব বেশি দিন স্থায়ী হয়নি। সেই নভেম্বর মাসে অর্থাৎ 4 মাস পরে বাপের বাড়ি পানিতরে বেড়াতে গিয়ে গৌরী দেবী কলেরায় মারা যান। এই জায়গাটিকেই বলা হচ্ছে ধুনির ঘর। গ্রামের মানুষের কাছ থেকে শুনলাম ধুনির ঘরে যে দুর্গাপুজো হচ্ছে তা প্রায় 450 বছরের পুরানো। আগে গৌরী দেবীদের বাড়িতেই এই পূজা হতো। পাথরিয়াঘাটার জমিদার খেলাচন্দ্র ঘোষ উত্তর বিহারের অরণ্য অঞ্চলে তার বিস্তীর্ণ জমিদারি দেখাশোনা করার জন্য এস্টেট ম্যানেজার করে বিভূতিভূষণকে ভাগলপুরে পাঠান। ভাগলপুর বাস বিভূতিভূষণের জীবনের এক বিরাট গুরুত্বপূর্ণ অধ্যায়। এই ভাগলপুরে বসেই বিভূতিভূষণ তার প্রথম কালজয়ী উপন্যাস পথের পাঁচালী লিখেছিলেন। বিহারে থাকার অভিজ্ঞতা বিভূতিভূষণের মধ্যে বন জঙ্গলের প্রতি একটা গভীর ভালোবাসা তৈরি করেছিল। জঙ্গলের টানে নিয়মিত তিনি বিহারের ঘাটশিলা ও গালুডি অঞ্চলে যেতেন। শেষ পর্যন্ত ঘাটশিলায় তিনি একটা বাড়ি কিনে ফেললেন। প্রথম স্ত্রীর স্মৃতিতে তার নাম রাখলেন গৌরীকুঞ্জ। তার জঙ্গল ভ্রমণ, বনে পাহাড়ে এবং হে অরণ্য কথা কও এই 2 গ্রন্থে এটি পাওয়া যায়। তার অন্যান্য উপন্যাসগুলির মধ্যে বিখ্যাত কিছু উপন্যাস হল আরণ্যক, চাঁদের পাহাড়, আদর্শ হিন্দু হোটেল, ইছামতি ও অশনি সংকেত। 1940 সালের 17ই ডিসেম্বর বনগাঁয় বসবাসকারী ষোড়শীকান্ত চট্টোপাধ্যায়ের কন্যা রমাকে বিভূতিভূষণ বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে 1942 সাল থেকে পাকাপাকিভাবে বনগাঁ ব্যারাকপুরে আবার থাকতে শুরু করেন বিভূতিভূষণ। আমার নাম প্রলয় মুখার্জি। হ্যাঁ, এইটা মানে এই গ্রামটা মানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে। এই গ্রামের নাম পানিতর। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কায়স্থ ব্রাহ্মণ পাড়া। পানিতর কায়স্থ ব্রাহ্মণ পাড়া। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখন, এটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম পক্ষের স্ত্রী গৌরী দেবী, ওনারই বাড়ি। মানে বিভূতিভূষণ অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্বশুর বাড়ি। আর ওনার যে ভিটে বাড়ি, মানে পৈতৃক ভিটে,
সেটা হচ্ছে ওই যে পুকুরটা আছে পুকুরের ওই দিকে। আচ্ছা। আর এইটা হচ্ছে শ্বশুরবাড়ি। আর ওই তেতলা যেখানে বাসর ঘর হয়েছিল ওই ওপরে ওইটা হচ্ছে তেতলা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে বাসর ঘর হয়েছিল ওইখানে বাসর ঘর করা হয়েছিল। আর উনি বকুল ফুল পছন্দ করতেন, যার জন্যে বকুল গাছ এখনো আছে, সেটা ভগ্ন অবস্থায় আছে ওইখানে ওই ধারে বাইরে মানে ওনার বাড়ির ওইখানে পৈতৃক ভিটার ওইখানে। এটা অনেকেই জানে না যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এখানে যে যাতায়াত হতো তার মূলত কারণটা কি। মূলত কারণ হচ্ছে ওনার এখানে বাস্তু ভিটে আছে, মানে তৎকালীন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দাদু মানে আপনার তারিণী চরণ বন্দ্যোপাধ্যায়, উনি যে কর্ম জীবিকা নির্বাহ করতেন সেটা হচ্ছে আপনার ওই গাছগাছলা এইসব ওষুধপত্র এইসব দিয়ে আর কি জীবিকা নির্বাহ করতেন। তো সে সময় এখানকার পরিস্থিতি তো খুব খারাপ ছিল, অর্থনৈতিক দিক দিয়ে খুবই বিকল অবস্থায় ছিল, যার জন্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দাদু তারিণীচরণ বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বাবা মহানন্দ বন্দ্যোপাধ্যায়, ওনার বয়স যখন 11 বছর বয়স, ঠিক সেই সময় তৎকালীন উনি চলে যান এখান থেকে, মানে এই বনগ্রাম অর্থাৎ যেটা বনগা নামে এখন আমরা সবাই চিনি। সেই যাওয়ার পরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ওখানেই জন্ম হয় বনগ্রামে। সেখান থেকে উনি যেহেতু ওনার পৈতৃক ভিটে এখানে, সেই সুবাদেই উনি পুজোর ছুটি, দুর্গাপুজো আমাদের যে বড় উৎসব হয় বাঙালি দুর্গাপুজো, এই যে দুর্গাপুজো আপনি দেখে আসলেন ধুনির ঘরে, ওই পুজোটাই সেই সাবেকি পুজো, যা প্রায় 400 এবার ধরে 452 বছর বয়স হবে পূজাটা, বহু পুরনো পুজো। সেই সুবাদে উনি ছুটিতে আসতেন এবং পাশে আমাদের ইছামতি নদী, এই নদী সম্পর্কে ওনার অনেক লেখালেখি আছে ইছামতি সম্পর্কে। উনি এখানে যেহেতু এটা আমাদের পুরো মানে আর কি জঙ্গল ছিল, গাছগাছরা, উনি এগুলো পছন্দ করতেন, বন পছন্দ করতেন, নদী পছন্দ করতেন, সে কারণে উনি এখানে এসে বহু সময় ওই ইছামতি নদীর ধারে বসে থাকতেন, আসতেন। এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে শ্বশুর বাড়ি আর ওনার যে পৈতৃক ভিটা, এর মিডিলে একটা পুকুর আছে। এটা সম্পর্কের যে এই যে গৌরীদেবীর সঙ্গে বিবাহ সম্পর্ক, এই পুকুরটাকে ঘিরে, কারণ গৌরীদেবী পুকুরে স্নান করতে এসেছিলেন, আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ওপারে যে ঘাট আছে সেই ঘাটেও উনি স্নান করতে এসেছিলেন। সেই সময় ওনাদের দেখা হয়, সেই প্রেম আর কি হয় আর কি, সেই সুবাদেই আর কি বিয়ে হয়, যেহেতু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একটা মেরিটিয়াস ছেলে ছিলেন। আর বিভূতিভূষণ শ্বশুরবাড়ি হচ্ছে এরা বনিদি পরিবার, প্রচুর পয়সাওয়ালা লোক। ওনারা দেখলেন যে ছেলেটি ভালো, সে কারণে ওনাদের বিবাহ দিয়েছিলেন এবং সেটা ওই তেতলায় চিলের কোঠায় আর কি ওনার বাসর ঘর করা হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় প্রায় এক বছর টিকেছিল বিবাহ জীবনটা। তারপরে তৎকালীন যে ওলা ওঠা রোগ গ্রামে যেটা প্রচলিত ছিল, ওলা ওঠা, পরে সেটা কলেরা রোগ বলা হতো। এই ওলা ওঠার রোগে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রথম পক্ষের স্ত্রী গৌরী দেবী এবং ওনার শাশুড়ি দুজনেই মারা যান এই রোগে আক্রান্ত হয়ে। ন্যাচারালি বিবাহিত জীবনটা এক বছর সম্পূর্ণও হয়নি, প্রায় সম্পূর্ণ আর কি কাছাকাছি, যার জন্যে উনি খুব মানে ভেঙে পড়েছিলেন, যেহেতু স্ত্রী বিয়োগের জন্যে। উনি সেই কারণের জন্যে এখানে অনেক দিন আসতেন না, তৎকালীন অনেক দিন আসতেন না, কিন্তু পরবর্তীকালে উনি আবার এসছিলেন, কিন্তু এসে সব দেখে গেছিলেন এখানে। তারপর থেকে উনি আর আসেননি, যেহেতু তারপরে 40 বছর পরে উনি আবার বিবাহ করেন। ওনার বৌমাও এখনও আছে, ওনার বৌমার সঙ্গে আমাদের যোগসূত্র আছে, ওনাদের সঙ্গে আমাদের কথাবার্তা হয়। এখানে যে অনুষ্ঠান করা হয় সেই অনুষ্ঠানে উনি আসেন, আমরা ইনভাইট করলে ওনার বাড়িতে আমরা যাই। মিত্রা বন্দ্যোপাধ্যায় ওনার বৌমার নাম, ওনার সঙ্গে আমাদের এখনো পর্যন্ত যোগাযোগ আছে। আপনার ব্যারাকপুরে বাড়ি, ব্যারাকপুরে স্টেশনের পাশেই আর কি ওনার বাড়িটা।
এখানে আমরা পঞ্চায়েত তরফ থেকে আমাদের যুব সভাপতি তৃণমূল কংগ্রেসের শরীফুল মণ্ডল এবং প্রধান উনি থেকে উদ্যোক্তা নিয়ে এখানে আমরা অনেকগুলো অনুষ্ঠান করেছি। প্রচুর মন্ত্রী এসেছিলেন এখানে, এবং এই বিভূতিভূষণ যে বাড়ি, শ্বশুর বাড়ির যে আর কি জায়গাটা, ওনারা গভর্নরের কাছে দানও করেছেন লিখিতভাবে। আমরা বিডিও সাহেবের কাছে সেটা রিসিভ করে এসেছি কাগজটা, যাতে এই বাড়িটা যাতে হেরিটেজ করা যায় সেই জন্যে। তা ওনারা কিছুটা আগেই ছিলেন, প্রায় আপনার এই বাড়িটা রিনোভেশন করবার জন্যে 22 লাখ টাকা, আর এখানে একটা গেস্ট হাউস, পথের সাথী গেস্ট হাউস করা হয়েছে, এটা প্রায় 15 লাখ টাকার কাজ এখানে অলরেডি হয়েছে। কিন্তু এখনও কাজ সম্পূর্ণ হয়নি পুরোপুরিভাবে, এখনও প্রচুর কাজ বাকি আছে। এইখানে এই যে মন্দিরটা দেখছেন, এই যে মন্দিরটা, এই মন্দিরে পুজো হতো আগে, এখন এই মন্দিরটাও ভগ্ন অবস্থায় আছে, এটাকেও রিনোভেশন করা হবে, এটা আমাদের মাথায় আছে। আমাদের যুব সভাপতি বসিরহাট 1 নম্বর ব্লকের শরীফুল মণ্ডল, ওনারই তত্ত্বাবধানে আছে, উনি এটা দেখছেন কিভাবে কি আরও উন্নতি করা যায়, সেটা উনি দেখছেন এবং করবেনও। আমরা চাইছি যে যেহেতু আমরা একটা প্রত্যন্তর গ্রামে থাকি, ইন্ডো বাংলাদেশের ধারে, আমরা এটাও চাইছি গভর্নমেন্টের কাছে অ্যাপোলজি চাইছি যে এই বিষয়টা দেখা হোক, কারণ ওনার একটা স্মৃতি আছে এখানে, যেহেতু ওনার বাস্তুভিটে এই পানিতর গ্রামে বাস্তুভিটে আছে, প্লাস ওনার শ্বশুরবাড়ি এখানেই আছে। অতএব এটা একটা দেখা উচিত বলে আমরা মনে করছি। কিছুটা হয়েছে, এখনো অনেক কিছু বাকি আছে, সেইটা আমরা চাইছি যাতে ভালোভাবে করা হয়। ধন্যবাদ। আমরা এখন প্রবেশ করলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম স্ত্রী গৌরী দেবীর বাড়িতে। অনেকটাই ঘুলঘুলি থাকে, সেই ঘুলঘুলি ওই এই সোজা 3 তলায় উঠে গেছে, একদম পুরোনো দিনের যে পরিকাঠামো রাখা বজায় রেখেছে, ঢালাই করা, কিন্তু এটাকে আমরা বজায় রেখেছি। কালীপ্রসন্ন মুখোপাধ্যায় ছিলেন গৌরী দেবীর বাবা, বসিরহাট কোর্টের মোক্তার ছিলেন উনি। এই বাড়িটা ছাড়াও বসিরহাট শহরেও ওনাদের বাড়ি ছিল। থাকতো আগেকার দিনের সব ছিল বাড়ি যেগুলো ছিল আর কি, দরজা, খাড়াই সিঁড়ি, সিঁড়ি অনেক উঠতে হবে, গিয়েও সেই ওপর দিয়ে হাই আছে অনেক। তারাদাস বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র। প্রচুর বাকি আছে, এই বাসর ঘরটা হচ্ছে এইটা। আরেকবার বলুন। বিভূতিভূষণের বিবাহের পর যে বাসর ঘর বিভূতিভূষণ এবং গৌরী দেবীর, সেই বাসর ঘরটা এইটা, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন। এটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাসর ঘর, বিয়ের পরে। আর এই বাসর ঘরে যে ফুল সাজানো হয়েছিল, হ্যাঁ, এটা হচ্ছে ভাটুই ফুল, ভাটুই আর বকুল ফুল দিয়ে বাসর ঘর সাজানো হয়েছিল। সেই জন্য বিভূতিভূষণের কাছে ভাটুই এবং বকুল খুব প্রিয়। আর এখান এই জানলা থেকে যে ওই বকুল গাছ দেখা যাচ্ছে, ঝোপঝাড় হয়ে গেছে, বিশাল বড় বকুল গাছ। বকুল গাছে ওনার প্রিয় ছিল বলে, প্রিয় ছিল না, এই যে বকুল গাছ, এই বকুল গাছকে নিয়ে উনি একটা কাব্য লিখেছিলেন, বকুল বিথি। আচ্ছা, বকুল বিথি লিখেছিলেন, যেটা এটা সৌভাগ্যের বিষয়। আমরা দাঁড়িয়ে আছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে ঘরে বাস হয়েছিল সেই ঘরটাতে। সবচেয়ে বড় কথা, এই ইছামতির মধ্যে আজকে যেটা আপনি দেখছেন দূরে, যেটা আবক্ষ মূর্তির পাশে গিয়েছেন আপনি, সেই পাশ দিয়ে যে একটা ক্যানেল মতন বয়ে গেছে, ওই ছিল আদি ইছামতি। ফলে এই তেতলার ছাদের পর থেকে ইছামতি দেখা যাচ্ছে, কিন্তু তেতলার ছাদ থেকে ইছামতি দেখা যাচ্ছে, ওই যে ভাটার ওই পাশে, ভাটার ওই পাটটা দেখা যাচ্ছে। এই তো দুটো বাড়ির পরেই, ওই মাঠটার পরেই ইছামতি বয়ে যাচ্ছে। মাঠটার পরেই এখনো গোলপাতা গাছ আছে। হ্যাঁ,
গোলপাতা গাছ। বিভূতিভূষণের বিয়ের পরে বিভূতিভূষণের বিয়ের পরে দেবযান উপন্যাসে উনি লিখছেন, তেতলার ছাদের পরে কে যেন আজও বসে আছে, পাশ দিয়ে বয়ে যায় ইছামতি নদী। ওইটা লাইনটা লেখাও আছে, মানে আপনি আবক্ষ নিচে দেখেছেন, ওখানটা দেখেছি। ওটা দেবযান উপন্যাসের একটা লাইন, যেটা বিভূতিভূষণের সাথে বিয়ে হয়েছিল গৌরী দেবীর। এটা তেতলার ছাদের উপর দাঁড়িয়ে উনি ইছামতিকে দর্শন করছে পূর্ণিমার চাঁদে। সেটা যেন আজও মনে আছে, যে বিয়ের পরে বিরহের যন্ত্রণায় ওটা মনে পড়ছে বিভূতিভূষণের। তাই দেবযান উপন্যাসে উনি ওটা তুলে ধরেছেন। আপনার নামটা একটু বলুন। আমার নাম সঞ্জয় চক্রবর্তী, পাশেই থাকি। আচ্ছা, উনি হচ্ছে তত্ত্বাবধানে যাচ্ছে এখন আপনার, চাবিটা থাকবে না। বহু পুরনো বগুলা, আমি উঠে দেখি যে বিশাল ভেঙে আজকে এই পজিশনে এসে দাঁড়িয়েছে। তখন এপারে একটা ঘাট, মানে এই যে গেটটা দেখছেন, এইখান থেকে ঘাট, সাথে অন্দরমহলের একটা ঘাট ছিল, অন্দরমহল ছিল, কিন্তু এখানে সব ভেঙে তারপরে তো সব এইগুলোকে রিনোভেশন হয়েছে। গলি না, একটা গলি রাস্তা পাওয়া যাচ্ছে, ওই গলিটায় আন্ডারগ্রাউন্ড ভিতর দিয়েছে, ওই বিল্ডিং এ উঠছে। ওখানে একটা বিরাট বড় বিল্ডিং, আজকে ভেঙে তোমার এই বিল্ডিং হয়েছে। তখন ওখানে একটা বিল্ডিং ছিল, এটা হচ্ছে মহিলাদের, তোমাদের মহিলাদের আলাদা একটা পাশে রান্নাঘর। এইটা হচ্ছে ওখান থেকেই তোমার চান করতে যাওয়া যায়। আর বাইরের লোক যারা আসবে তাদের ওই সিংহদরজা থেকে ঢুকবে। ওটা সিংহদরজা। আচ্ছা, আর এটা দিয়ে ওই স্নানের ঘাট ছিল, স্নানের ঘাট মহিলাদের স্নানের, অন্দরমহলের স্নানের ঘাট ছিল। আর ওই ধারটা হচ্ছে আপনার এমনি এই যে মানে যে সাধারণ লোকেদের আসা যাওয়ার সদর আর কি। বলুন কি বলবো, ওই শ্বশুর বাড়িটা বললেন, ওই কালীপ্রসন্ন মুখার্জি হচ্ছে বিভূতিভূষণ শ্বশুর মশাই। আচ্ছা, ওনার যে বাড়ি এটা, প্লাস আবার বসিরহাটেও বাড়ি আছে। উনি আছে বসিরহাট কোটের মোক্তার ছিলেন। হ্যাঁ, ওনার বড় মেয়ের সাথে, গৌরী দেবীর সাথে বিভূতিভূষণের বিবাহ হয়েছিল। হ্যাঁ, বিভূতিভূষণ তাদের কাছে জিজ্ঞাসা করে, তোমরা কোথা থেকে এসছো? আমরা বাংলাদেশ থেকে এসছি। কোথা থেকে পার হয়েছো? পদ্ম সাঁকড়া। এই পদ্ম সাঁকড়া হচ্ছে আমাদের এই গ্রামের পরে, মানে ওপারটাই তোমরা পদ্ম সাঁকড়া। তখন উনি বলছেন যে পানিতর গাছ। হ্যাঁ, পানিতর তো পদ্ম সাঁকড়া। ওই তুমি ওখানে কালীপ্রসন্ন মুক্তারকে জানো? হ্যাঁ চিনি। কোথায় বাড়ি, কি বৃত্তান্ত, তোমার বাড়িতে পুজো হয়, আমরা ছাগল দিতাম, অমুক করতাম। এই যে হিন্দুদের যে শ্রমিকদের সঙ্গে আলোচনা হলো, তখন ওনার পানিতর গ্রামের সম্পর্কে আরো যেন ধ্যান ধারণা বা সেই যা দেখে এসেছিল সেই ছবি যেন ওনার ভিতরে তখন উন্মুক্ত হতে লাগলো। তখনই ওই বিহারের জঙ্গলে বসেই ওই দেবযান উপন্যাস রচনা করেন উনি। ঘাটশিলা, তখন তো ঘাটশিলা বিহারের দিকেই ছিল। 1950 সালের 1 নভেম্বর ঘাটশিলায় হৃদরোগে আক্রান্ত হয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়।